আমি মফিজউদ্দিন আহমেদ। আমি 1971 সনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ভারতে যাই। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা দেশের অভ্যন্তরে ঢুকে আবার এই পাক হানাদার বাহিনীর সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ করি এবং স্বাধীনতা ছিনিয়ে আনি। বিভিন্ন জায়গায় যখন পাক হানাদারদের উপরে আমরা আক্রমণ করি, যেমন কালীগঞ্জে দীর্ঘ 11 দিন আমরা যুদ্ধ করেছি এবং সান্তানপাড়ায় দিনের 2:30-3টার সময় আনুমানিক যখন পাক হানাদার বাহিনীরা গ্রামে ঢুকে মানুষের অত্যাচার করে, নির্যাতন করে, নারীদের উপরে ধর্ষণ করে, এইগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে সংবাদ পেয়ে সান্তানপাড়ায় দিনের 3টার সময় 2 জন পাক সেনা হত্যা করি। সেইখানে আমি এবং আমাদের থানা কমান্ডার জনাব দেলোয়ার হোসেন খান আমরা সংবাদ পেয়ে যে 2 জন পাক সেনাকে সামনাসামনি গুলি করে হত্যা করি এবং সেই আক্রমণে যেই মহিলা নির্যাতিত হয়েছিল সেই মহিলার নাম রাজিয়া, সে এখনও জীবিত আছে, অর্ধ পাগল অবস্থা আছে। এই অপারেশনটা করেছিলাম কালীগঞ্জে। যখন আমরা 11 দিন যুদ্ধ হয় তখন সেই কালীগঞ্জের যুদ্ধে আমরা বিভিন্ন অস্ত্র নিয়ে পাক হানাদার বাহিনীর উপরে আক্রমণ করি। সেই আক্রমণে তারা 12 জন পাক সেনা সেখানে আহত হয় আমাদের হাতে। 12 জন পাক সেনা নিহত হওয়ার পর তখন পাক সেনারা রাতের অন্ধকারে কালীগঞ্জ থানায় যে তাদের ক্যাম্প ছিল সেই ক্যাম্প থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই কালীগঞ্জের এখানে এই রেল ব্রিজ আমরা অপহরণ করতে যাই। সেইখানে আরিখোলা স্টেশনের পশ্চিম পাশে হলো নলছাটা ব্রিজ, রেল ব্রিজ। সেই ব্রিজ অপারেশন করতে গিয়েছিলাম আমরা 13 জন মুক্তিযোদ্ধা। রেল লাইনের উত্তর পাশে আমরা 7 জন, আর বাকি তারা ছিল দক্ষিণ পাশে। তারা হলো সাপোর্ট গ্রুপ, আমরা হলাম অ্যাসল্ট গ্রুপ। এই 2 গ্রুপ সেই আক্রমণ করি এবং ওইখানে পাক সেনাদের বাংকারের উপরে আমি নিজে যাইয়া সেইখানে গ্রেনেড থ্রো করি, হ্যান্ড গ্রেনেড। সেই হ্যান্ড গ্রেনেড ব্লাস্টের পরে বাংকারে যে পাক সেনা 2 জন ছিল সেই বাংকারের ভিতরে 2 জন পাক সেনা নিহত হয়। তখন আমরা ওইখানে এই রেল ব্রিজ ডেমনস্ট্রেশন করে, এক্সপ্লোসিভের মাধ্যমে ডেমনস্ট্রেশন করে সেই রেল ব্রিজ উড়াইছিলাম। আমার নাম এম এ গফুর। ভারতে থুকরাবাড়ি ক্যাম্পে প্রথম ইয়ুথ ক্যাম্পে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। ইয়ুথ ক্যাম্প থেকে আমাদেরকে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ হয়ে তারপরে আমাদেরকে পানিকাটা, শিলিগুড়িতে নিয়ে যায়। সেখানে 28 দিন আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। আমার FF নম্বর হচ্ছে 5438। প্রশিক্ষণের পরে আমরা হামজাপুর ক্যাম্প থেকে আমরা দিনাজপুর জেলার বিরল এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করি। বিরল, চকের দিঘি, চেয়ারাডাঙ্গি, ঘুঘুডাঙ্গা, রামসাগর, এইসব এলাকায় আমরা ফ্রন্ট ফাইটে যুদ্ধ করি। আমরা বাংকার করে বাংকারের মাধ্যমে থেকে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। আর হামজাপুর থেকে আমাদের ইন্ডিয়ান যারা ছিল তারা আর্টিলারি সাপ্লাই দিত। আমরা ওই বাংকারে থাকতাম। যুদ্ধটা আমরা রেকিউ করতাম, কিন্তু প্রথম যখন আমরা রেকি করতে যাই তখন বুঝতাম না যে ওরা চাইনিজ রাইফেলে গুলি করতেছিল, কিন্তু গুলি শব্দগুলো ছোট পাখির শব্দের মতো শব্দ হতো কানের মধ্যে। তো আমাদের যেহেতু কায়সার এবং সাইফুল্লাহ সাহেব তারা যেহেতু ট্রেনার, লেফটেন্যান্ট ছিলেন, পাকিস্তান থেকে ফেরত আসছিলেন, তারা বলতো যে তোমরা পজিশন নিয়ে নাও। তো এই পজিশন নিতে তো আমরা তো বাংকারে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ আমাদের ওখানে যুদ্ধটা হয়তো ফজরের নামাজের শুরু থেকে শুরু হইতো, 7টা-8টা বাজে যুদ্ধটা শেষ হয়ে যেত। আবার মাগরিবের নামাজের সময় থেকে শুরু হতো, হয়তো রাত 9টা-10টা বাজলে যুদ্ধটা শান্ত হয়ে তখন ওরাও 1টা-2টা করে গুলি করতো, আমরাও 1টা-2টা করে রিপ্লাই দিতে পারি। 1971-এর 27শে নভেম্বর
এই সন্ধ্যাকালীন যুদ্ধে আমার প্রথম গুলি লাগে, মানে মাথায় গুলি, রেঞ্জের বাইরের গুলি আসে লাগে। আমরা পজিশনে ছিলাম, তো ওই রেঞ্জের বাইরে গুলি এসে লাগে, কিন্তু বোঝা যায় না যে গুলি লেগেছে। তো ঘামের মতো ঘামতেছে আর কি, তখন মনে হচ্ছে যে ঘামতেছে। এর মধ্যে আসে একটা গুলি লাগলো আমার মানে ডান পায়ের ইয়াতে। এর মধ্যে আসে একটা গুলি লাগলো আমার মানে ডান পায়ের ইয়াতে। এখানে গুলিটা লাগলো, গুলিটা বেরিয়ে গেল। এখানে গুলি লাগলো, এই দিক দিয়ে বেরিয়ে গেছে। আমি 2 নম্বর সেক্টরেই ছিলাম। আমি পলাশিবার এক ফায়ার স্টেশনে 1971 সনে ডিউটিরত অবস্থায় ছিলাম। আমাদের ওখানে 1971 সনের 25শে মার্চ রাত্রি 2টা থেকে 2:30টার মধ্যে মানে একদল লোক আমরা আজিমপুরের ওখানে একটা গাছ কেটে ব্যারিকেড দিয়েছিলাম ফায়ার ব্রিগেডের সামনে। ব্যারিকেড দেওয়াতে 2টা থেকে 2:30টার মধ্যে একদল সৈন্য আমাদের ভিতরে ঢুকছে। ঢুকে বলতেছে গিদার কা বাচ্চা জলদি বাহার নিকাল, নেই তো বোম মারকে উড়া দেগা। মানে এইগুলো সব বলতেছে, যে গালাগালি দিয়ে বলছে তোরা ব্যারাক থেকে সব বাইরে আয়, নাহলে কিন্তু বোম মারিয়ে সব উড়িয়ে দেবো। ইউনিফর্ম পরে বের হলাম। আমি সিটকিটে খুলছি কেমন করে মানে এক পাশে দাঁড়ায় খুলছি। সিটকি শব্দ শুনে ওখানেই গুলি করে দিছে। যদি আমি দরজার সামনে দাঁড়ায় খুলতাম তাহলে আমার বুকে ওখানেই গুলিটা লাগে, এটা ওখানে লাগলো না। না লাগাতে আমি হাত উঁচু করে বের হলাম। আমার পিছনে প্রায় 50 জন ছাত্র ছিল, সিপাহী ছিল, ড্রাইভার ছিল, লিডার ছিল, এরা সব ছিল। যা সেটা আমাদের একটা পাকের ঘর ছিল, পাকের ঘরের পিছন দিয়ে ওরা দাঁড়াইছে। একজনের কাছে 4-5টা করে অস্ত্র, 2 জন সিপাহী তারা আছে। ওয়্যারলেসে বলতেছে অ্যাজ উই কন্ট্যাক্ট উই স্টার্টেড, মানে এইগুলো বলতেছে ওয়্যারলেসে। আমরা যা আমাদের সামনে দাঁড়াইলে ওরা আমাদের কিছু বলতেছে না বলায় একজন মানে সিপাহী যা মাঠের ভিতরে, ইঞ্জিনিয়ারিংয়ের মাঠের ভিতরে একজন অফিসের সাথে কী আলাপ করলো আমরা এটা বুঝতে পারি নাই। আমাদেরকে এসে বললো যে ঠিক হ্যাঁ আমরা ভাই, তুম লোক নেই মারেগা, ঠিক আছে গুমকে ব্যারাক মে যাও, মানে তোমরা আমাদের ভাই, তোমাদের মারবো না, তোমরা ঘুরে ব্যারাকে যাও। তা আমি আগে ছিলাম আমি সবার আগে ঘুরে ব্যারাকের কাছে গেছি। পিছন দিক থেকে গুলি করছে। পিছন থেকে গুলি করলে ওইখানে 14 জন মারা গেছে, আহত 16 জন। আমিও আহতের মধ্যে একজন ছিলাম। আমার ছোলায় গুলি লাগছিল। গুলি করে আমাদেরকে এইভাবে ফেলে রেখে, মানুষের যে কি আর্তনাদ, মানুষ মরার আগে যে কীভাবে মানুষকে তাদের যে আকুতি মিনতি থাকে সেটা শুয়ে আমি শুনে দেখছি। যে তাতে মানে বলা চলে যে আমি যদি তখনকার মতো ওই সময়ের না হতাম, আজকের মতো যদি হতাম, তাহলে হয়তো আমি কিছু বলতে পারতাম না। এই জিনিস দেখারও না, এই জিনিস বলারও না। এটি দেখে যদি না মানুষ শেখে তাহলে এবার শেখার কোনো প্রয়োজনীয়তা থাকে না। আমাদের ফায়ারম্যান লিডাররা বলতেছে স্যার আমার বাড়িতে খবর দেন, আমি তো মরে যেতেছি, স্যার আমার বাড়িতে খবর দেন, স্যার আমাকে পানি দেন, স্যার আমার ছেলে মেয়েদেরকে খবর দেন। আর এটিকে 3টের মধ্যে ওরা ঢুকছে রাত্রে। তারপরে মারার পরে ওরা চলে গেছে ওখানে। তারপরে আমরা তো ওখানে পড়িয়ে আছি, ওইরকমভাবে আমরা নড়াচড়া করি না, যদি আবার গুলি করে এরকম। আমার পাশে হান্নান নামে একটা ছেলে ছিল, সে বলতেছিল আমাদের স্যার আপনার কি গুলি লাগছে? আমি বলছি হ্যাঁ আমার তো ছোড়ার এখানে জ্বলতেছে। স্যার এই দেখেন আমার আঁটুর গিরে খুলে গেছে, তার গিরেটা খুলে গেছে। আমি হাত দিয়ে দেখলাম গিরেটা খুলে গেছে তার। তো হান্নান তার নাম ছিল ছেলেটার। তো এইভাবে সকাল হয়ে গেছে। সকাল হলে পরে তো আমি তো ভালো তাজা আছি, মানে চলতে পারি, দাঁড়াতে পারি। তখন আমি ওই আমাদের সামনে একটা মানে ক্লিনিক ছিল, ক্লিনিকের ওখানে ঠেলা গাড়িগুলো ছিল। ঠেলা গাড়ি আইনে যে সমস্ত লোকগুলো ইনজিউর্ড ছিল এদেরকে নিয়ে মেডিকেলে না যায়, সেটা যাই হলো মিটফোর্ডে, যে মেডিকেলের ওখানে আর্মির সব এখান দিয়ে আছে, সেজন্য আমরা ওই ভিতর দিয়ে মিটফোর্ডে গেলাম। আমি মোবারক আলী 71 সালে বঙ্গবন্ধুর ভাষণের পরে 25শে মার্চে যে ইয়েটা আরম্ভ হইলো, তখন আমরা কয়েক বন্ধু মিলে একটা চিন্তা ভাবনা করলাম যে ভারতে যাবো, ট্রেনিং করবো। এপ্রিলের 23 তারিখে আমরা ভারতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হই। ভারতে গিয়ে ট্রেনিং করে অস্ত্র নিয়ে দেশে আসছি আগস্টের লাস্টের দিকে আইসা আমরা প্রথমে শেল্টার নিলাম আপনার আমরা রূপগঞ্জ থানায় ছিলাম ওই জিন্দাবল্লার দিকে। তা আমাদের শেল্টার দিল জিন্দাবল্লা। তো জিন্দাবল্লাটা আমাদের থেকে নদীর ওই পারে, ওটা একটু দূরে। তো আমরা ওইখানে থেকে শুনতাম যে ডাঙ্গা অনেক সময় এই সন্তানপুর এলাকায় আর্মি টার্মি আসে, তখন ওইখান থেকে আমরা অটো নিয়ে আমরা এই ডাঙ্গা এসে ওই বিএলএফ কোম্পানির সাথেই আমরা এই দালাল ভাইয়ের সাথে যোগ দিয়ে একসাথে যুদ্ধ করি। তো আমাদের যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধটা এই যে সন্তানপুরা মহিষ ভাই যেটা বলে গেল, ওই সন্তানপুরের যুদ্ধটা করি। দ্বিতীয়টা হলো কালীগঞ্জে, পুবাইলে। এই কয়েকটা যুদ্ধই আমরা মিলিতভাবে করি। তো সর্বশেষ যে আমাদের এলাকায় যে ইয়াটা হয়েছিল, ওই যে চতুর্দিক থেকে যে আর্মির যে অভিযানটা ছিল, এই অভিযানে আমার এলাকার 16 জন লোক মারা গেছিলো।
একদিনে। তো অত্যন্ত কুয়াশা ছিল, ভোররাত্রে ইয়েটা হয়েছিল। তো আমি ছিলাম এলাকায়। তো যখন এরকম শুনলাম যে আমার এলাকায় অনেক লোক এরকম মারা গেছে, তারপরে গেলাম ওই স্পটে গিয়ে এরকম অনেক লোক দেখলাম এরকম মরে পড়ে রয়েছে। তা এর মধ্যে আমার মামাতো ভাই ছিল একটা, কাশেম, আমার চাচা, আমার ভাতিজা, এইগুলি যেগুলি জীবিত ছিল এইগুলি আমরা উঠে আইন না। তারপরে আমি ওই সময় ডাক্তার হিসেবে ট্রেনিং প্রাপ্ত ছিলাম কিছুটা। তাদের বুকে লাগছে, কেউর পেটে গুলি, কেউর মাথায়, কেউর হাতে, কেউর পায়ে, এরকম অবস্থা। তো আমার একটা দৃশ্য সবসময় এখনও মনে পড়ে। আমার চাচাতো ভাই হয় সম্পর্কে, তার বুকের ভিতর দিয়ে একটা গুলি গেছিলো এই সাইড দিয়ে, বাম সাইড দিয়ে। তার নাম হলো সুবেদ আলী। বাম সাইড দিয়ে গিয়া তার পিছন সাইড দিয়ে বাড়ি ছিল গুলিটা। তো এই লোকটা এই যে ছিদ্রিটা হয়েছিল, এই ছিদ্রিতে তার শ্বাস প্রশ্বাস আসতো, তখন তার নাক মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস আসে নাই। এরকম একটা এই স্মৃতি এখন আমার মনে পড়ে। এটা আমার আর একটা বন্ধু ছিল ডাক্তার ইদ্রিস, এই দুইজনে আমরা মিল্লা এগুলি সিলাইছিলাম। সে এখনো জীবিত আছে। তখন তো আর এগুলি কখন ডাক্তারের কাছে যাবো, তখন কি করব, এই ঘরে মেয়েরা যে খাতা সিলাই এই সুই সংগ্রহ করে এই সুতা দেই, আমরা এগুলি সিলাইয়া প্রাথমিক চিকিৎসা তাকে দিয়েছি। আমি জিএম জুলফিকার, আমি একজন ডাক্তার পিতার প্রথম সন্তান। যুদ্ধের পূর্ব মুহূর্তে আমি নীলফামারী মহাবিদ্যালয়ের আইএসসি ফাইনাল ইয়ারের ছাত্র ছিলাম। 18ই সেপ্টেম্বর আমরা বড়খাতা, বাউড়া, পাটগ্রাম, বুড়িমারি এইসব দখল করে যখন লালমনিরহাটের কাছে আসছি, তখন আমাদের অপোজিটে পাক আর্মির যে ডিফেন্স ছিল, আর আমরা ছিলাম তার 700 গজ দূরে আমাদের ডিফেন্স মুক্তিযোদ্ধাদের। তো আমরা মনে করলাম যে আমাদের কমান্ডাররা মনে করলো যে এই পাকিস্তানি আর্মির এই ডিফেন্সটাকে যেভাবেই হোক এখান থেকে সরাতে হবে যুদ্ধ করে। তো আমরা প্রস্তুতি নিলাম, প্রায় 150 লোক মুক্তিযোদ্ধা। আমরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ওই পাক আর্মির ওই ডিফেন্সটাকে লণ্ডভণ্ড করার জন্য আমরা 18ই সেপ্টেম্বর রাত 8টা-9টার সময় আমরা ফায়ার ওপেন করি এবং যুদ্ধ করতে করতে প্রায় ভোর হয়ে গেল। 19শে সেপ্টেম্বর ভোরবেলা আজানের পর ঠিক একটা আজান পড়বে এই মুহূর্তে শেষ যুদ্ধের এক পর্যায়ে যখন তাদের ব্যাংকারগুলো আমরা লণ্ডভণ্ড করে দিছি। কিন্তু দুঃখের বিষয় যে ওই পাক আর্মির ব্যাংকারের সামনে একটা মাইন্স ফিল্ড ছিল, সেই মাইন্স ফিল্ডের কাছেই আমরা রাত্রের অন্ধকারে অনেকেই অগ্রসর হয়েছি, তার ভিতরে আমিও ছিলাম। আমি প্রথম ব্যক্তি ছিলাম এবং আমি তাদের মাইন্স ফিল্ডে পড়ে যাই। তো 19শে সেপ্টেম্বর ভোরবেলা তাদের মাইন্স ফিল্ডে পোতা মাইনে আমার এই পাটা, আমার সামনে আরেকজন ছিল, তার একটা পা উড়ে গেল এবং সে পড়ে গেল। পরবর্তীতে আমি যখন একটু ব্যাক করলাম, আমারও পায়ে একটা অ্যান্টিপার্সোনাল মাইন লাগলো, আমারও পায়ে বাস্ট হলো, এই রক্ত পড়তেছে, স্কার্টার অবস্থা। তখন আমিও মনে করলাম যে এখানে মাইন্স ফিল্ড, এর আগে আমার অভিজ্ঞতা ছিল যে মাইন্স ফিল্ডে পড়লে এর আশেপাশে যদি কোনো ফাঁকা জায়গায় ওখানে লাফ দিয়ে পড়ে গেলাম একটা জমিতে। সেই জমিতে পড়ে যাওয়ার পরে দেখলাম যে আমার এই পায়ের এগুলো সব উড়ে গেছে অ্যান্টিপার্সোনাল মাইনে। তখন আমার লুঙ্গি পরা ছিল, লুঙ্গি ছিঁড়ে ওই পাটাকে ব্যান্ডেজ করে আমার কাছে এসএলআর ছিল, এই এসএলআর নিয়ে আস্তে আস্তে কোল্ডিং করে আমি ব্যাক করলাম এবং ব্যাক করার পরে আমি আওয়াজ দিলাম, আমাদের যে সাংকেতিক আওয়াজ, সেই আওয়াজ দিলে পরে আরও 2 সহযোদ্ধা আমার কাছে আসে, তারাও কোল্ডিং করে আসে এবং যুদ্ধকালীন অবস্থায় আহত অবস্থায় কিভাবে নিতে হয় সেভাবে আমাকে নিয়ে তারা আস্তে আস্তে করে প্রায় 600-700 গজ পিছনে এসে আমাদের যে ডিফেন্স ছিল যাদের আমরা রেখে গেছি তাদের কাছে আমাদের নিয়ে গেল এবং ওখানে আমাদের একটা অ্যাম্বুলেন্স ছিল, সেখানে ডাক্তার এবং ওষুধপত্র ছিল। ওখানে প্রথমে ফার্স্ট এইড করার পরে আমাকে ওখান থেকে নিয়ে গেল ইন্ডিয়ান হাসপাতালে। ওই হাসপাতালে আমার অপারেশন হয় এবং ভারতীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে আমি দেশে ফিরে আসি। আমার নাম মোহাম্মদ আনোয়ার খান, পিতা আব্দুল মজিদ খান, বাড়ি টাঙ্গাইল। এলিভেন্ট সেক্টরে যুদ্ধ করি। আমি ভারতে প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণ শেষে নভেম্বর পর্যন্ত আমার প্রশিক্ষণ হয়। ভারতীয় সেনাবাহিনীর সাথে আমি যুদ্ধে অংশগ্রহণ করি। সেটা হলো হালুয়াঘাট। 4 তারিখে আমরা ভিতরে অভিযান শুরু করি। আমরা ওই ডিফেন্সে ছিলাম, ওরাও পাক বাহিনীর ডিফেন্সে ছিল। তখন আমাদের সাথে যুদ্ধ শুরু হয়। আমরা অ্যাডভান্সের দিকে, ওরা হলো আমাদেরকে প্রতিরোধের অংশে। ওরা প্রতিরোধ করতে থাকে, আমরা অ্যাডভান্সের দিকে
অগ্রসর দিতে থাকি ভারতের সেনাবাহিনীর সাথে। তাদের সাথে আমরা যুদ্ধ করতে করতে সামনের দিকে আসি। আমি জীবন করি নামে আমার সাথী এক মুক্তিযোদ্ধা, তাকে আমি বহন করে নিয়ে গেলাম পিছনের দিকে। তারপরে তাকে পাস করে দিয়ে তারপরে আমি যখন আসছি আমার 7 তারিখে আমি গুলিবিদ্ধ হয়েছি। আমি ওই অ্যাডভান্সের সময় লাগছে। এই আমার নাম মোহাম্মদ কিয়ামুদ্দিন মোল্লা, বাড়ি আমার পাবনা। আমি 7 নম্বর সেক্টরের আন্ডারে যুদ্ধ করছি। আমি একদিন ভারতে গেছি, ভারতে যাওয়া ওখানে জলপাইগুড়ি পানিঘাটে ট্রেনিং করছি। ওখানে 28 দিন ট্রেনিং করার পরে আমাকে আবার ইয়েত ক্যাম্পের থেকে, আমার ইয়েত ক্যাম্প হলি তরঙ্গপুর, ওখান থেকে অস্ত্র দিয়ে আমাদের 32 জনের গ্রুপ ছিল, একজন গ্রুপ লিডার, একজন ডেপুটি লিডার দিয়ে আমরা জলঙ্গি বর্ডার হয়ে আবার ভিতরে ঢুকছি। ঢুকে আপনার বেড়ামারা হয়ে পাবনার ভিতরে ঢুকছি। বেড়ামারাও একটা ফাইট করছি এবং পাবনা মেন্টাল হাসপাতালের ওখানে আর একটা ফাইট করছি, যেটা ডাইরেক্ট পাক আর্মিদের সাথে। আবার আমরা অনেক জায়গায় যেমন ছোটোখাটো ব্রিজ এগুলি তো এক্সপ্লোজিভ কাম করছি, ভেঙে দিছি। তবে আমাদের রাখছে অনেক সময়, অনেক বাড়িতে পোলা থাকা রাখছে দিনের বেলায়, আমাদের কাম রাত্রেই বেশি ছিল। লাস্টে 7 ডিসেম্বরের এদিকে এসে আমার পাবনায় সুজনগর থানায় অ্যাটাক। সুজনগর থানায় অ্যাটাক করার পরে আমার ডাইনে হাতে গুলি লাগে। পাবনা মেন্টাল হাসপাতালে যখন আর্মিরা ছিল, রুগী তখন থাকতে, তখন পাবনা টাউনিতে যখন অ্যাটাক করলে তখন আমার পাশে এলএমজি চালাচ্ছিল 2 ছেলে, এক বিরাসে 2 ছেলেই মারা যায়, আরও ছেলে আহত হয়। ওখানে আমার একটা গুলি লাগে, কিন্তু আমার সামান্য কিছু লাগার পরে আমার তেমন কিছু হয়নি। আমার যখন মনে করেন অনেক রাত্রিরেই আমরা ব্রিজ ভেঙে যেতাম, আমার গ্রুপে 32 জন ছেলে, প্রায় 16 জন ছেলে মারা গেছে। আমি আহত, আরেকজন আহত আছে। সেই অবস্থায় মনে করেন যে আমার এই সুজনগর থানার পরে আর আমি যুদ্ধের ফিল্ডে থাকতে পারিনি। তারপরে তো কেমনে স্বাধীন আসবে, তখনই আমি ব্যাক করে আমি ইন্ডিয়ায় গেলাম, কলকাতা হাসপাতালে। আমার নাম আব্দুল সত্তার। আমার যুদ্ধ সময় বয়স ছিল 16+। আমি সেক্টর 2-তে যুদ্ধ করেছি হায়দার সাহেবের আন্ডারে। মুক্তাজগাঁ থানা কমান্ডার ছিলেন আউয়াল, তার সাথে আমি ট্রেনিং দিয়ে যুদ্ধ করেছি। আমরা যুদ্ধের সময় অনেক ঘটনায় আছে, তার ভিতরে রামপুরা টেলিভিশনে আমরা অপারেশন করতে আসছিলাম একটা, যে আমরা লতিফ বাওয়ালি মিলে কটন মিলে অপারেশন করতে গিয়ে ওখানে আমরা গ্রেড মারতে গিয়েছিলাম ওয়ালের উপর দিয়ে গভীর রাত্রে। তো অল্পের জন্য ধরা পড়ি নেই, তো গ্রেড মেরে আমরা নদী পার হয়ে চলে আসছি। তারপরে ওদের একটা স্পিড বোট বাধা ছিল, ওটা আমরা সাপ দিয়ে ওটা দিয়ে ওরা গ্রামে অত্যাচার করতে আসতো। ওটা আমরা গভীর রাতে গিয়ে ওটা রশি কেটে দিয়ে দেওয়ার পরে ওটা ভেসে চলে আসে আমাদের কাছে অনেক দূরে ভাটিতে। তো এইভাবে যুদ্ধকালীন সময় আমাদের এই ঘটনা। রামপুরা টেলিভিশনের ওখানে আমরা অপারেশন করতে গিয়েছিলাম গ্রেড করার জন্য ওয়ালের উপর দিয়ে। তো অল্পের জন্য আমরা ওখান থেকে বেঁচে গেছি। ছিল সে ওকে দেখেই গুলি ফায়ার করে দিছে, সাথে সাথে ওই কর্নারে লুটাই পড়ছে। তারপরে আর্মিরা আসছে, খবর দেওয়ার পরে ওকে তখন বলে সবাইকে রাস্তায়, রামপুরা রাস্তার সামনে সবাই বলছে দেখো মুক্তি বাহিনীর ধারে নিয়ে
তো তারপরে ওকে রশি পায়ে বেঁধে ওরা মৌচাক থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত গাড়ি পিছনে বেঁধে ওকে ট্রেনে সবাইকে দেখাইছে দেখাইছেন এই দেখো মুক্তিযোদ্ধা মুক্তি বাহিনীকে পাকার লেয়া এই মৌচাক থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত টেনে টেনে গাড়ি চলছে আর রশি পায়ে বাঁধা এভাবে টেনে টেনে দেখাইছে।